চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আগুনের ঘটনায় ৩ মরদেহ হস্তান্তর চলছে। কয়েক কোটি টাকার ক্ষতির দাবি ব্যবসায়ীদের। বগুড়ায় আসামি পালানোর ঘটনা তদন্তে আরও এক কমিটি। অভিযুক্ত ৪ কয়েদির ৭ দিন করে রিমান্ডের আবেদন। সিলেট সুনামগঞ্জে বন্যা কবলিত এলাকায় বাড়ছে রোগবালাই। মৌলভীবাজারে এখনো পানিবন্দী ৩ লাখ মানুষ। রোববার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। অবনতি হতে পারে বন্যা পরিস্থিতি। পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের শঙ্কা। স্বাগত সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি রাকিব আহমেদ। শিরোনাম জানাচ্ছিলাম, এবার যাব পুরো খবরে। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের রিজওয়ান কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে ৩ জন নিহত, এক শিশু আহত হয়েছে। নিহত ৩ জনের মধ্যে 2 জন দোকান কর্মচারী। ফায়ার সার্ভিস জানায়, মার্কেটের গলি সংকীর্ণ হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। 4 ঘন্টার আগুনে 4টি মোবাইলের দোকানে 7-8 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই সাজানো দোকান। শত শত মোবাইল সেট, নানা যন্ত্রাংশ পুড়ে কয়লা হয়ে গেছে। ধ্বংসস্তূপে কোনো কিছুই আর অবশিষ্ট নেই। কয়েক ঘন্টার ব্যবধানে কোটি টাকা লোকসানে দিশেহারা দোকান মালিকরা। আমাদের এইভাবে সবকিছু পরিচয় হয়ে যাবে আমরা কল্পনাও করি না। এটা তো যাক, এটা যদি আল্লাহ আমাদেরকে কখনো কাটিয়ে তোলে এই শোক, তাহলে আমরা বাঁচতে পারবো না। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টায় রিয়াজউদ্দিন বাজারের 8তলা রিজওয়ান কমপ্লেক্সের দোতলায় ব্রাদার্স টেলিকম থেকে আগুনের সূত্রপাত। ব্যাটারি, প্লাস্টিকের কাভারের মতো দাহ্য বস্তুতে আগুন ছড়িয়েছে দ্রুত। মোটামুটি বাদবাকি দোকানগুলি ঠিক আছে, 60টা দোকানের সয় সম্বল যা ছিল একদম শেষ। দেখতেছি দোকান থেকে ধোঁয়া বাইর হচ্ছে। দোকানের শাটার বন্ধ ছিল। শাটার বন্ধ যাওয়াতে মালিক সবাইকে ফোন দিছি, আগুন দেখা যাচ্ছে, তাড়াতাড়ি আসো। রাত 1:40 আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। মার্কেটের সংকীর্ণ গলি দিয়ে আগুনের কাছে পৌঁছাতে ব্যাগ পেতে হয়। ভোর 5:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। একজনের মরদেহ উদ্ধার হয়। আহত 3 জনকে হাসপাতালে নিলে মারা যান আরো 2 জন। আমরা চিঠিবদ্ধ দিচ্ছি, পরিদর্শন করছি তাদেরকে এই বেলাতে উত্তরণ হওয়ার জন্য, যাতে কিছু অন্ততপক্ষে পানির রিজার্ভার এবং এই আপনার কিছু ভেন্টিলেশন সিস্টেম করার জন্য। ইলেকট্রিক শর্ট সার্কিট অথবা আইপিএস থেকে আগুন লাগার সম্ভাবনাটা আমরা ধারণা করতেছি আর কি। যেহেতু এটা প্রায় 800-900 ফিটের একটা দোকান, এই যেহেতু এগুলো মোবাইল এক্সেসরিজ, ওই আগুন লাগার পর আসলে নিয়ন্ত্রণে আসতে একটু অনেক ব্যাগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে করছে ফায়ার সার্ভিস। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, মরদেহ হস্তান্তর প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে, আর যেই শিশুটি আহত ছিল তার এখন শারীরিক অবস্থার কি খবর? পাশাপাশি ধ্বংসাবশেষ যে সরানোর কার্যক্রম কত দূরে এগোলো সেটিও জানাবেন। দেখুন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের মিউনিসিপ্যালিটি হাই স্কুলের মাঠে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে 3 জন যে গতকালকে রাতে অগ্নিকাণ্ডে যে 3 জন দোকান কর্মচারী মারা গিয়েছেন, তাদের একসঙ্গে এই স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে শত শত মানুষ এখানে জানাজায় শরিক হয়েছেন এবং তারা সবাই যে 3 জন মারা গেছে তাদের আসলে রুহের মাগফিরাত কামনা করছেন। আমরা দেখেছি আসলে এই জানাজা হওয়ার আগে, কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্গ রয়েছে সেখান থেকে মরদেহগুলো সেখানকার যে মসজিদ রয়েছে সেই মসজিদে নিয়ে যাওয়া হয় এবং সেখানে 3টি মরদেহকে ধুয়ে অর্থাৎ গোসল করিয়ে তারা আসলে এই যে আপনি সারিবদ্ধভাবে 3টি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন, এই অ্যাম্বুলেন্সগুলোতে নিয়ে করে এই স্কুলের মাঠে নিয়ে আসা হয়েছে এবং এখন কিছুক্ষণের মধ্যেই 3 জনের জানাজা এখানে অনুষ্ঠিত হবে। আমরা দেখেছি আসলে এই জানাজায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন পেশাজীবী মানুষ এখানে একত্রিত হয়েছেন এবং তারা সবাই এই যে হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে আসলে সবাই সজাগ থাকার একটি পরামর্শ দিচ্ছেন। আপনি জানেন যে গতকালকে রাত 1:30টায় চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে তামাকুন্ডি লেন রয়েছে, সেখানকার যে মোহাম্মদিয়া প্লাজা, সেই মোহাম্মদিয়া প্লাজার একটি মোবাইল অ্যাক্সেসরিজের দোকান থেকে অক্সিজেনের
আগুন লাগার যে কারণ সেটি যে ঘটনা সেটি শুরু হয় এবং তারপর থেকে আসলে আগুন দ্রুত ঝরিয়ে পড়ে। যতটুকু না আগুন ছিল তার চেয়ে বেশি ছিল ধোঁয়া এবং সেই ধোঁয়ার কবল থেকে বাঁচতে না পেরে আসলে 3 জন তারা শাহাদাত বরণ করেছেন। আপনি জানেন যে চট্টগ্রামের এই যে তামাকুন্ডি লেন সেখানে আসলে শত শত মার্কেট রয়েছে। আমরা এই যে তামাকুন্ডি লেনে গতকালকে এই ঘটনাটি ঘটেছে সেই তামাকুন্ডি লেনের যে ব্যবসায়ী সমিতি রয়েছে তাদের আওতায় অন্তত 110টি মার্কেট এখানে রয়েছে। এটি ছাড়াও এখানে শত শত মার্কেট রয়েছে যেগুলো একেবারেই গেঞ্জি এবং একেবারে বলা যেতে পারে যে স্যাঁতস্যাঁতে পরিবেশ অবস্থিত। সঙ্গত কারণ এখানে আসলে অনেকদিন ধরেই লোকজন আসলে আশঙ্কা করছিলেন যে এরকম একটি দুর্ঘটনা ঘটতে পারে। আমরা আসলে কিছুদিন আগে এই বিষয়গুলো নিয়ে নিউজও করেছিলাম যে রিস্কি অবস্থায় এই মার্কেটগুলো আছে এবং যারা মার্কেট কর্তৃপক্ষ ছিলেন তারাও আসলে স্বীকার করেছেন যে আসলে এই ধরনের ঘটনা থেকে বাঁচার জন্য তারা আসলে নানা রকম পদক্ষেপ নিয়েছেন। কিন্তু তারপর আমরা দেখেছি গতকালকে রাতে এই ঘটনাটি ঘটলো এবং 3 জন ইতিমধ্যে আসলে প্রাণ হারিয়েছেন এবং যে শিশু আহত ছিলেন এবং অন্যান্য 2-1 জন যারা ছোটখাটো আহত অবস্থায় ছিলেন তারা আসলে সুস্থ হয়ে বাড়িতে ফেরত গেছেন বলে এখানে যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো কিছুক্ষণের মধ্যে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার আগে এখানে যারা মার্কেট দায়িত্বে রয়েছেন হুজুর রয়েছেন তারা আসলে একটু প্রারম্ভিক বক্তব্য রাখছেন। এরপরে আসলে জানাজা শেষে তাদের 3 জনকে তাদের যে স্ব গ্রাম রয়েছে সাতকানি এলাকায় সেখানে নিয়ে যাওয়া হবে এবং মার্কেট কর্তৃপক্ষের সঙ্গে যারা জড়িত তাদের সাথে কথা বলেছে তাদের পরবর্তী করণীয়কে তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে দীর্ঘদিন ধরে আসলে সিটি কর্পোরেশন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদেরকে আসলে নানাভাবে নির্দেশনা দেওয়া হয়ে আসছিল এবং সেই অনুযায়ী তারা আসলে কিছু উদ্যোগ নিয়েছিলেন কিন্তু এত বড় ঘটনা ঘটবে সেটি আসলে ধারণা করতে পারেননি এবং তারই ধারাবাহিকতা আমরা দেখলাম যে একটি ঘটনা ঘটে গেছে, 3 জন মারা গেছে এবং বাকি যে কজন আহত ছিলেন তারা ইতিমধ্যে তাদের বাড়িতে ফেরত গেছেন। তো এই হচ্ছে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে গতকালকে যে 3 জন আহত হয়েছিলেন পরবর্তীতে তারা মারা যান সেই বিষয়ে তাদের যে জানাজা হচ্ছে সেই বিষয় আমার কাছে সর্বশেষ। এই জানাজা শেষ হওয়ার পর সবাইকে আসলে তাদের স্ব গ্রামে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে আমরা দেখেছি আসলে অ্যাম্বুলেন্সগুলোতে তাদের স্বজনরা এসে হাজির হয়েছেন এবং তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্গ রয়েছে সেখান থেকে এই স্কুলের মাঠে এসেছেন এবং কিছুক্ষণ পরে তারা তাদের স্বজনদের মরদেহ নিয়ে তাদের স্ব গ্রামে ফেরত যাবেন। এই হচ্ছে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে গতকালকে দুর্ঘটনায় 3 জন মারা গেছিলেন তার বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষজন, তবে বন্যার পানি ধীর গতিতে নামায় কমেনি দুর্ভোগ। কিছু সড়কের উপর থেকে পানি কমায় ঝুঁকি নিয়ে চলছে যান চলাচল। দুর্গত এলাকায় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়, আসছে সাপে কাটা রোগীও। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টি কমে আসায় সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সব উপজেলা থেকেই নামছে পানি। আশ্রয়কেন্দ্রে থাকা মানুষজন নিজ নিজ বসতবাড়িতে ফিরতে শুরু করেছেন। পানি কমলেও ঘরের মূল্যবান আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী বন্যার পানিতে নষ্ট হয়েছে। সবকিছু হারিয়ে এখন নিঃস্ব অনেকেই। আমরা 30-35টার ঘরের অনেক কিছু নষ্ট হয়ে গেছে, মানে মালপত্র পালং টালংয়ে তাহলে যা কিছু আসেনি সব ভিজে গেছে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানিতে ডুবে আছে রাস্তাঘাট সহ বসতবাড়ি। গত 2 সপ্তাহ ধরে পানিবন্দী 5 উপজেলার অন্তত 3 লাখ মানুষ। ঘরবাড়িতে ফেরার অপেক্ষায় আশ্রয়কেন্দ্রের মানুষেরা। দুর্গত এলাকায় হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়, আসছে সাপে কাটা রোগীও। পানি যেরকম কমের এরকম 15 দিন লাগবো পানি কমতে। রোগ বালাই দেখা দিছে, অনেক বালা মানে দেখা দিছে। মানুষের বাচ্চা কাচ্চার এই যে অসুখ বিসুখ মানে অত্যন্ত মেডিকেলে যাইতে আছে আইতে আছে, মানে কেউ নৌকা যাইতে পারে কেউ যাইতে পারে না। কিছু রোগের প্রাদুর্ভাব হচ্ছে এখন, এর মধ্যে রয়েছে ডায়রিয়া, চর্মরোগ, মাঝে মাঝে আমরা সাপে কাটা রোগীও পাচ্ছি। আমরা ইনডোরে, আউটডোরে এবং ইমার্জেন্সিতে 3 বিভাগে সমন্বিত প্রচেষ্টায় চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। আমাদের ইমার্জেন্সি টিম গঠন করা হয়েছে প্রত্যেক ইউনিয়নে। যে কোনো জায়গায় যদি আমাদের জরুরি সমস্যা তৈরি হয় আমাদের টিম সেখানে যাবে। এদিকে হাওড়া অঞ্চলে এখনো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শনিবার পর্যন্ত ঢাকায় মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টি হতে পারে রোববার থেকে। এছাড়া অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে সিলেটেও। বুধবার পর্যন্ত রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চলে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। 8 জুন থেকে সিলেটে শুরু হয় ভারী বৃষ্টি। 25 জুন পর্যন্ত গড় হিসেবে 682 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা থাকলেও হয়েছে প্রায় 3 গুণ বেশি, 1999 মিলিমিটার।
এবার ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণে এমন বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও রোববার থেকে হতে পারে ভারী বৃষ্টি। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে একটু দমকা বাতাসও হয়েছে। এখন যে কন্ডিশন, তাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এবং আমরা মনে করি যে 30 তারিখের পর থেকে 2 থেকে 3 দিন ঢাকায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে শনিবার থেকেই। এর ফলে পাহাড় ধসের আশঙ্কার কথা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এই ভারী বৃষ্টিপাত, অতি বৃষ্টিপাত হবে কয়েকদিন ধরে। এই বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার এইসব এলাকার পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আজকে থেকে বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে। ভারী বৃষ্টির কারণে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাদ ছিদ্র করে বগুড়া জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া মামলায় 4 আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। সকালে তদন্তকারী কর্মকর্তা সুজন মিয়া এ আবেদন জানান। তিনি জানান, রিমান্ড শুনানির পর আদালতের নির্দেশনা অনুযায়ী আসামিদের কারাগার থেকে পুলিশি হেফাজতে নেওয়া হবে। আসামিদের কারাগারের আলাদা 4 কক্ষে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে এরই মধ্যে ডেপুটি জেলার ও 3 কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। রাজশাহী ও চট্টগ্রামে অস্বাভাবিক হারে বেড়েছে রসুন ও আদার দাম। দেশজুড়েই দাম বেড়েছে ডিম, আলু, পেঁয়াজ, সবজি ও কাঁচামরিচের। মুরগি ও গরুর মাংসের বাজার স্থিতিশীল আছে। রাজশাহীতে সপ্তাহের ব্যবধানে 180 টাকার আদা বিক্রি হচ্ছে 260 টাকা কেজিতে। রসুনের দাম 240 টাকা। চট্টগ্রামে আদা রসুনের পাশাপাশি বেড়েছে পেঁয়াজের দাম। আদা 300, রসুন 220 ও পেঁয়াজ 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সরকার তো কোনো নিয়ন্ত্রণই করছে না, সাধারণ লোকের কষ্ট ভোগান্তি হচ্ছে। আমাদের ইনকাম সোর্স বাড়ছে না, আমাদের বাড়ছে খালি সবজির দাম, জিনিসপত্রের দাম। বরিশালে কেজিতে 5 থেকে 10 টাকা বেড়ে বেগুন 120, বরবটি 100, করলা 80 এবং পটল 40 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার 170, সোনালী 290 এবং গরুর মাংসের কেজি 750 টাকা। এই গরমে অনেক মুরগি মানুষের মারা গেছে, যার কারণে এই এক রকমের ডিমের দামটা বাড়তি। চাউলে যে টাকা না লাগে তার চেয়ে এখন কাঁচা বাজারে তার ডাবল টাকা লাগতেছে। খুলনায় কাঁচামরিচ কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। 5 টাকা বেড়ে পেঁয়াজ ও আলুর দাম 90 ও 65 টাকা। সব ধরনের সবজি কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। বগুড়ায় সবজির দাম স্থিতিশীল, তবে পেঁয়াজ 10 টাকা বেড়ে 90 টাকা কেজি বিক্রি হচ্ছে। আজকে যেটা দেখবেন একদম, কালকে সেটা আবার বেড়ে যাবে, কমে না। 60 টাকা 70 টাকার নিচে কোনো তরি তরকারি নেই। বর্তমানে তরি তরকারি যেমন সংকট হয়ে যাচ্ছে। আজকে একটা উপকরণের দাম 10 টাকা যদি হয়, আগামীকাল সেটা দেখা যাচ্ছে 15 টাকা। তার মানে কি কেজি প্রতি 5 টাকা করে দিনের পর দিন বাড়তেছে। দেশের বিভিন্ন বাজারে মুরগি ও গরুর মাংসের দাম মোটামুটি অপরিবর্তিত রয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও অস্থির হয়ে উঠেছে আলুর বাজার। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে দাম। হিমাগারে যে আলু বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি, খুচরা বাজারে তার দাম 60 থেকে 65 টাকা। হিমাগারে আলু মজুদ রেখে ইচ্ছা মতো বাজার নিয়ন্ত্রণ করছেন মধ্যস্বত্বভোগীরা। কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ না থাকাকে দায়ী করছেন ক্রেতারা। আলু উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জে মৌসুমের শুরু থেকে দাম ছিল বেশি। গত বছর জমিতে 10 থেকে 12 টাকায় আলু বিক্রি হলেও এবার তা হয়েছে 28 থেকে 30 টাকায়। বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কম ও খরচ বেশি হয় দাম বেড়েছে বলে দাবি কৃষক ও হিমাগার মালিকদের। আলু একবার রোপণ করেছিল, পরবর্তীতে আবার বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় শীর্ষ উৎপাদনকারী জেলা জয়পুরহাটে এবার 38,950 হেক্টর জমিতে পাওয়া যায় 8 লাখ মেট্রিক টন আলু। জমিতে এসব আলু 20 থেকে 25 টাকা কেজিতে সংগ্রহ করে মৌসুমি ব্যবসায়ীরা। মজুতের পর একই আলু এখন হিমাগার থেকে বিক্রি হচ্ছে প্রতি কেজি 45 টাকায়, আর খুচরা বাজারে তা 65 টাকা। স্টিক বেচতেছে 55, গুটি বেচতেছে 65। এই জন্য আমাদের বেচা বিক্রি খুব কম। আলুর দাম কম থাকলে আমাদের যে লাভ, বেশি থাকলে আমাদের এই লাভ। সাধারণ ক্রেতারা আসে অনেক অভিযোগ করতেছে, কিন্তু আমাদের অভিযোগ করে আমাদের কিছু করতে পারতেছে না।
নীলফামারীতে প্রতি কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত, আর খুচরাতে তা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। একই অবস্থা পাবনা ও ঠাকুরগাঁয়ের বাজারে। ওখানে তো বিক্রি হয় 47-48, গাড়ি ভাড়া দিয়ে এখানে আনতে 49 আমরা বিক্রি করি। সিন্ডিকেট বলতে বাজারে চলতেছে, এরা স্টোরে মাল চাইলে স্টোরে মাল পাচ্ছি না, বেচার মতো লোক থাকে না, এই জন্য আলুর দামটা। আলু মজুতের বড় অংশই থাকে ব্যবসায়ীদের হাতে, আর বাজার তদারকি না থাকায় সুযোগ নিচ্ছেন তারা, অভিযোগ ক্রেতাদের। তবে আলুর ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে কাজ করার কথা জানিয়েছেন কর্মকর্তারা। আলুর বাজার যাতে ঊর্ধ্বমুখী না হয় সেজন্য আমরা বাজার মনিটরিং অব্যাহত রেখেছি, এবং আলুর যারা হিমাগারে যারা কাজ করেন তাদের যাতে হচ্ছে কোনো সংকট সৃষ্টি না হয় সে ব্যাপারে আমরা তাদেরকে অবহিত করেছি। সপ্তাহের ব্যবধানে বগুড়াতে প্রতি কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 62 থেকে 65 টাকা। এখনও বগুড়া সহ আশেপাশের 8 জেলার 42টি হিমাগারে আলু মজুত আছে 3,34,000 মেট্রিক টন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজার সদরে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 3 সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় উগ্রবাদী পুস্তিকা, লিফলেট ও বিস্ফোরক তৈরির ম্যানুয়াল উদ্ধার করা হয়। গত রাতে কক্সবাজার সদরের চৌফলদণ্ডি থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ নেতারা নতুন সংগঠনের নামে আবারও কার্যক্রম শুরু করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়া মাদ্রাসা থেকে আসা সংগঠনের 3 সদস্যকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। আটক 3 জন সংগঠনের এক নেতার সাথে দেখা করতে কক্সবাজার এসেছিল বলে জানায় র্যাব। তাদের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা খতিয়ে দেখা হবে। তারা 3 জনের একজন হচ্ছে জামালপুরের অধিবাসী, আর 2 জন হচ্ছে বোরহানউদ্দিন এবং ফেনীর অধিবাসী। তাহলে কক্সবাজারে তারা কেন আসলো? মূলত এই যে নতুন একটি জঙ্গি সংগঠন নাম, যার আশ শাহাদা অথবা শাহাদাত, আসলে সেটা হচ্ছে আনসার আল ইসলামেরই নামেও একটি নতুন অঙ্গগোষ্ঠী। কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রাক্টরের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন আরও 2 জন। সকালে উপজেলার পৈলেনপুর মরাখলা এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গাজীপুরের কাপাসিয়া থেকে কিশোরগঞ্জের বাজিতপুরে যাচ্ছিল মোটরসাইকেলটি। বাজিতপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 1 জন নিহত হন। অপর 2 মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়। চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ও তার সহযোগী মতিন আলীকে হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। গ্রেপ্তার নেই কেউ। স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের। প্রতিপক্ষের হুমকির কথা পুলিশকে জানিয়েছিলেন আব্দুস সালাম। বৃহস্পতিবার সন্ধ্যার পর বন্ধু ও রাজনৈতিক সহযোগীদের নিয়ে এখানেই বসেছিলেন আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম। রাত 8:30টার দিকে 4 দিক থেকে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে সালাম সহ তার সহযোগী মতিন আলী নিহত হন। স্থানীয়রা জানায়, আগে থেকে হত্যার পরিকল্পনা নিয়ে ওত পেতে ছিল দুর্বৃত্তরা। রাতে লোডশেডিং হলে অন্ধকারে হামলা চালায়। কারেন্ট যাওয়ার পরই আমার চাচার উপরে হামলা হয়। সেখানে ছিল মতিন স্যারের সাথে গল্প করছিল, উনি বাঁচাতে গিয়ে উনিকেও আহত করে। আশরাফ যেভাবে আমার স্বামীকে হত্যা করেছে সেভাবে আমার স্বামীর মতো তাকে আমি ফাঁসির দড়িতে ঝুলতে দেখতে চাই। আব্দুস সালামকে এর আগেও হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ। এ কথা জানিয়ে স্বজনদের অভিযোগ, পুলিশকে জানালেও কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশের যদি ভূমিকা থাকবে, আজ আমার দেওরকে কেন হত্যা হতে হলো? কেন তার জীবন গেল? কেন তাকে বম মারা হলো? পুলিশ এসব অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয়েছিল। কোনো অশান্তিও ছিল না, কোনো ইয়েও ছিল না, অস্বস্তিও ছিল না, কোথাও ঝগড়াঝাটিও ছিল না। গতকালকে তো হঠাৎ করে একটা ধর মনে হচ্ছে যে পরিকল্পিত হবে। পুলিশ শতভাগ অ্যালার্ট সবসময়। হামলার পরপরই এলাকায় অভিযানে নামে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধে আসিফ রহমান লিওন নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লিওন খুলনা বিএল কলেজের অনার্স 4র্থ বর্ষের ছাত্র। স্বজনরা জানায়,
বৃহস্পতিবার বিকেলে জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে লিওন ও তার বড় ভাই অনিকের উপর হামলা চালায় 15 থেকে 20 জনের একটি দল। লিওনকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজাপুরের একটি হাসপাতালে নেওয়া হয়, পরে বরিশাল মেডিকেলে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় তাকে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এখানে মারামারির ঘটনা ঘটে। মারামারিকে লিওনকে মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হয়ে লিওন স্থানীয় হসপিটাল সহ বরিশাল মেডিকেল কলেজে চিকিৎসা গ্রহণ করে। সেখান থেকে তাকে ঢাকা রেফার করলে কালকে গভীর রাতে অনুমান 3টার দিকে তার মৃত্যু সংবাদ পাই। ঝিনাইদহের শৈলকুপায় দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে উপজেলার মিনগা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2023 সালের 16 অক্টোবর রাতে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান রিপনকে হত্যা করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলালের সমর্থকরা। ওই হত্যা মামলার 2 আসামি জাহাঙ্গীর সিজ্জান ও আকির সম্প্রতি জামিনে বের হয়ে গ্রামে আসে। বৃহস্পতিবার রাতে তাদের সঙ্গে নিহত রিপনের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে দুপক্ষের অন্তত 10 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাসেলস ভাইপার সহ যে কোনো সাপে কাটা রোগীর জীবন রক্ষায় প্রয়োজন সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসা শুরু করা। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। এছাড়া অনেক জায়গায় উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে অ্যান্টিভেনম পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। গত মাসে খেতে কাজ করার সময় সাপে কাটে চারঘাটের কৃষক হেফজুল হককে। মৃত রাসেলস ভাইপার বা চন্দ্রপোড়া সাপ হাতে নিয়েই তিনি হাজির হন রাজশাহী মেডিকেলে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। সাপে কাটা রোগীর জীবন বাঁচাতে সঠিক সময়ে চিকিৎসা শুরুর ওপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা। অনেক ক্ষেত্রে 9 থেকে 13 ঘন্টা বিলম্বিত হয়ে তারা আমাদের কাছে আসছে। সেক্ষেত্রে রোগী বাঁচানোর সম্ভাবনা আসলে অনেকাংশে কমে যায় এবং রোগীর সুস্থতার হারও কমে যায়। তো গতবার থেকে একটু বেশি হচ্ছে, কিন্তু এখনই সেটা আতঙ্কিত হয়ে যাওয়ার মতো পর্যায়ে পৌঁছে যায় নাই। উপজেলা পর্যায়েও সাপে কাটার চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। রাসেল ভাইপারের কামড়ে যে মানুষ বেশি মারা যাবে ওটা তো সেরকম না, চিকিৎসা কিন্তু বেশিরভাগ রোগী ভালো হচ্ছে। আশা করি যে 2-1 দিনের ভিতরে আমাদের সবগুলি উপজেলাতেই অ্যান্টিভেনম পাওয়া যাবে এবং রোগীর যে চিকিৎসা অ্যান্টিভেনম দিয়ে সেটা শুরু করতে পারবো। এদিকে রাসেলস ভাইপার বা চন্দ্রপোড়া সাপ নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছে বন বিভাগ। নির্বিচারে সাপ মারা বা সেজন্য পুরস্কার ঘোষণা দণ্ডনীয় অপরাধ বলেও জানিয়েছেন কর্মকর্তারা। বন্যপ্রাণী আইন অনুযায়ী আপনি যে কোনো বন্যপ্রাণী আপনি হত্যা করতে পারবেন না। এখন যেহেতু এটার একটা লাইফ থ্রেটিং ইস্যু এখানে আছে, এখন সবচেয়ে বড়টা হলো যে আমাদের একটা সচেতন হওয়া। যে বিষয়টা আসছে আমার মনে হয় এটা যতটা না বাস্তবতা তার চেয়ে বেশি হলো রিউমার। রাজশাহী মেডিকেলে এবছর সাপে কাটা রোগী ভর্তি হয়েছে 349 জন। এর মধ্যে মাত্র 59 জনকে কেটেছে বিষধর সাপ। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। বরগুনার 6 উপজেলায় 19 বছর ধরে সেতু সংস্কার বন্ধ। তাই সংস্কারের অভাবে ভেঙে পড়েছে শতাধিক সেতু এবং ঝুঁকিপূর্ণ আরও 200 সেতু। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি হলদিয়া খালে লোহার সেতু ভেঙে 9 জনের প্রাণহানির পর বিষয়টি আবার আলোচনায় আসে। ওই ঘটনার পর সেতু মেরামতের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। 1998 থেকে 2005 সাল পর্যন্ত বরগুনা 6টি উপজেলায় হালকা যান চলাচল প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছিল প্রায় 300টি লোহার সেতু। স্থানীয় সরকার প্রকল্প অধিদপ্তর LGED এর প্রকল্পটি বন্ধ হয়ে যায় 2005 সালে। এরপর সেতুগুলো আর সংস্কার করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় 15 থেকে 20 বছরের মধ্যেই জেলায় অন্তত 100 লোহার সেতু ভেঙে পড়েছে। বাকিগুলোও এখন ঝুঁকিপূর্ণ। এসব ঝুঁকিপূর্ণ সেতুতে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। সবশেষ 22 জুন হলদিয়া খালে ঝুঁকিপূর্ণ লোহার সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ায় প্রাণ যায় 9 জনের। ব্রিজের উপরে আড়াতালে ব্রিজ লড়ে, মানুষজন দেখা যাচ্ছে খাড়াই থাকলে অনুভব করতে পারে যে কি কায়দায় লড়ে। টালি তুলি দিয়া সারে কয়েকদিন চলে, কিন্তু গাড়ি ঘোড়া চলতে পারে না। একটা লোক যে অসুস্থ হয়ে পড়লে যে তাড়াতাড়ি যে এফআর আসবে এরকম কোনো সিস্টেম নাই। 5টা ব্রিজ, একটা ব্রিজও নাই, যাই আমরা এইভাবে আছি।
ধান বেশি কম দাঁড়ে। তবে এসব নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এলজিইডি কর্মকর্তারা। তাদের দাবি, এসব অঞ্চলে অতিরিক্ত লবণাক্ততার কারণে স্বল্প সময়ে সেতুগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রকল্পের মেয়াদ শেষ হয়, নেই সংস্কারের বরাদ্দ। তবে এসব ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। ব্রিজ আছে কিন্তু ব্রিজ ব্যবহারের উপযোগী না, এটাকে মেরামত করতে হবে, নতুন ব্রিজ করতে হবে। তো আমরা চেষ্টা করব, আমরা যত রকমের দেন দরবার করার সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে কথা বলা দরকার, এগুলো আমরা বলবো। স্থানীয়রা বলছেন, আর যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেই উদ্যোগ প্রশাসনকে নিতে হবে। সেজন্য প্রয়োজনীয় সংস্কার না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ সেতুগুলো দিয়ে যান চলাচল বন্ধ রাখার পরামর্শ তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোরে স্ত্রীকে হত্যার পর ৮ বছর বয়সী মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আসমত আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সকালে বাগাতিপাড়ায় নিজ বাড়ি থেকে গৃহবধূ সুফিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, সকালে আসমত প্রতিবেশীকে মোবাইল ফোনে কল করে তার বাড়িতে কেউ ফোন রিসিভ করছে না কেন তা দেখতে বলেন। খোঁজ নিতে গিয়ে ঘরের মধ্যে সুফিয়ার গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকেই আসমতের নাম্বার বন্ধ আছে। পারিবারিক কলহের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের। ফেনীতে লাইসেন্সবিহীন অবৈধ কেবল অপারেটরদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষের নেতৃত্বে এ অভিযান হয়। এ সময় লাইসেন্স না থাকায় খন্দকার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অবৈধ কেবল অপারেটরদের কারণে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। অবৈধ কেবল অপারেটরদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বিশ্বে মিঠা পানির মাছ উৎপাদনে চীনকে সরিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এর আগে অবস্থান ছিল তৃতীয়। তালিকায় শীর্ষে রয়েছে ভারত। অবস্থান ধরে রাখার পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিতের পরামর্শ মৎস্যবিজ্ঞানীদের। উন্মুক্ত জলাশয়ে কই, পুঁটি, ট্যাংরা সহ নানা প্রজাতির মাছ ধরতে ব্যস্ত আব্দুর রহমান। গেল ২-৩ বছরে উৎপাদন বাড়ায় তার মতো অনেকেই মাছ ধরে বিক্রি করছেন। এই বছর মাছ একটা বেশি হইছে, গোড়া মাছটা বেশি হয়েছে। জাতিসংঘের খাদ্য কৃষি বিষয়ক সংস্থা FAO-র সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে মিঠা পানির মাছ আহরণে বিশ্বের তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে এসেছে বাংলাদেশ। মৎস্যবিজ্ঞানীরা বলছেন, অবস্থান ধরে রাখতে উন্মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনের সরকারের নজরদারি বাড়াতে হবে, নিশ্চিত করতে হবে গুণগত মান। স্বাদুপানি মৎস্য উৎপাদনে আমরা এখন সারপ্লাস প্রোডাকশন আমাদের অনেকটুকু। এই সারপ্লাস প্রোডাকশনটাকে সেফ বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারলে অতিরিক্ত মৎস্য আমরা দেশের বাইরেও রপ্তানি করতে পারবো। ইলিশের মতো সারা দেশে অন্যান্য মাছের প্রজনন মৌসুমে আপনার যাতে করে মানুষ ছোট মাছ ধরতে না পারে, মা মাছ বা পিতা মাছ অর্থাৎ যেগুলোকে আমরা ব্রড মাছ বলি, সেগুলো যাতে ধ্বংস না করতে পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। মৎস্য গবেষণা ইনস্টিটিউট বলছে, নতুন নতুন গবেষণা এবং জলাশয় সংস্কারের উদ্যোগে মাছের উৎপাদন বেড়েছে। মাছ চাষের জন্য যে ম্যানেজমেন্ট যে আর কি, ইলিশ থেকে শুরু করে সামুদ্রিক মাছের ব্যান্ডিং পিরিয়ড, বিভিন্ন ধরনের যে আছে, এইসব কারণে তো মাছের উৎপাদন বাড়ছে। গত বছর দেশে মোট উৎপাদিত 48 লাখ টন মাছের মধ্যে 32 লাখ টন চাষে, আর উন্মুক্ত জলাশয়ের মাছ 13 লাখ টন। বাকি মাছ আসে সামুদ্রিক উৎস থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ি থেকে পাচার করার সময় 6টি বিপন্ন প্রজাতির পাহাড়ি ময়না উদ্ধার করেছে বন বিভাগ। সকালে গোপন তথ্যের ভিত্তিতে বাস স্টেশন এলাকা থেকে এসব পাখি উদ্ধার করা হয়। বন বিভাগ জানিয়েছে, খাগড়াছড়ির পাহাড়ি বন থেকে পাহাড়ি ময়না ধরে একটি চক্র ফেনীতে পাচার করছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনীগামী একটি বাস থেকে 6টি পাহাড়ি ময়না উদ্ধার করা হয়। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। পরে পাখিগুলো উদ্ধার করে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। পরিচর্যা শেষে এসব পাখি বনে অবমুক্ত করা হবে বলে জানায় বন বিভাগ। এগুলো কেউ মালিকানা দাবি করে নাই, তারা শর্টকে পড়ছে। আমরা আসামি গ্রেপ্তার করতে পারি নাই,
এই পাখিগুলো এখন আমাদের হেফাজতে আছে, এগুলা বাচ্চা, এগুলোকে আমরা একটু লালন পালন করব। এগুলো সুস্থ অবস্থায় আসলে আমরা। এই ছিল আজকের সমগ্র বাংলাদেশের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে।